ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যাবে দেশ, সংসদে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়ানোর পরামর্শ, বন্দরগুলোতে সতর্কতা জারি। 1000 ইউনিয়নে ভোট গ্রহণ শেষে চলছে গণনা, কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শেষ হলো জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র চক্রান্ত থাকবে, তারপরও দেশ এগিয়ে যাবে। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে বলেই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো গেছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা ভাষণের প্রায় পুরোটা জুড়েই তুলে ধরেন উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণে জাতিসংঘের সুপারিশের প্রেক্ষাপট। এই প্রস্তাবটা গ্রহণের মাধ্যমে আমরা এলডিসি স্বল্পোন্নত ক্যাটাগরি থেকে উত্তরণের সকল প্রক্রিয়া আমাদের সম্পন্ন হলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে এই অর্জন উৎসর্গ করেন দেশবাসীকে। বাঙালি জাতির জন্য একটা বিরল সম্মান অর্জন। অনেক রকমের চক্রান্ত থাকবে, কিন্তু সেগুলি মাথা নিয়েই আমাদের চলতে হবে। কাজে আমি মাননীয় স্পিকার মনে করি যে আমরা আজকে উন্নয়নশীল দেশ হিসেবে যে মর্যাদা পেয়েছি, এটা বাংলাদেশের জনগণেরই অবদান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনায় দেশ এগিয়ে যাচ্ছে। 2041 সালের প্রেক্ষিত পরিকল্পনার সুফল নতুন প্রজন্ম পাবে বলেও জানান তিনি। পরিকল্পিতভাবে আমরা এগিয়েছি বলেই এটা সম্ভব হয়েছে, কারণ আমরা যেমন প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, তাছাড়া আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, এমনকি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন আমরা প্রণয়ন করে বাস্তবায়ন করছি। অর্থাৎ একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই আমরা কিন্তু কাজ করেছি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সাক্ষরতার হার 75%, বেড়েছে গড় আয়ু। উন্নয়নের পথে বিএনপি জামাত জোটের বাধার কথা তুলে ধরে তিনি বলেন, সব সমালোচনাকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। এই যাত্রাপথ কখনো সুগম ছিল না, আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে। জেনারেল জিয়াউর কথা বলেন, জেনারেল এরশাদের কথা বলেন বা বেগম জিয়ার কথা বলেন, এরা তো আসলে দেশকে কখনো উন্নত করতে চায়নি। ক্ষমতা তাদের কাছে ছিল ভোগের বস্তু, ক্ষমতা তাদের কাছে ছিল নিজের জীবনকে বিলাসবহুল করে দেওয়া, এবং তাদের সাথে কিছু লোক ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দলে নিয়ে একটা এলিট শ্রেণী তৈরি করা। দেশের সাধারণ মানুষ কিন্তু যে তিমিরে সেই তিমিরেই ছিল। এর আগে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয় পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের 2টি বিল। 7 নম্বর যে সংশোধনী, এই অধিবেশনে 9 কার্যদিবসে পাশ হয়েছে 9টি বিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হয়েছে বিশেষ আলোচনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। মহামারী করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে শনাক্ত হওয়া দেশগুলো থেকে যাত্রী আসা বন্ধ করার সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি। দেশের সব বন্দরে জারি করা হয়েছে সতর্কবার্তা। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম এই তথ্য জানান। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনার নতুন ধরন ওমিক্রন এখন পুরো বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ধরনটি। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে শুরু থেকে সতর্ক অবস্থানে সরকার। এর মধ্যে বেশ কিছু সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি। নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি জানান। বলেন, ওমিক্রন ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এই সভা থেকে আমরা সকলের জন্য মঙ্গল হয়, দেশের মানুষকে নিশ্চিত নিরাপত্তা দেবার জন্য যে সমস্ত কার্যকর উদ্যোগগুলি নিতে হয়, সেই উদ্যোগগুলো আমরা যথাসময়ে গ্রহণ করেছি। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এসব দেশে আসা যাওয়ায় জারি করেছে নিষেধাজ্ঞা। দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর সহ সব প্রবেশ পথে
স্ক্রিনিং আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সকল পোর্ট অফ এন্ট্রিগুলোকেও আমরা সতর্কবার্তা দিয়েছি। সুপারিশে আরও বলা হয়েছে, সম্প্রতি কোনো ব্যক্তি ওইসব দেশ ভ্রমণ করে থাকলে তাদের 14 দিনের কোয়ারেন্টাইন, কোভিড পজিটিভ হলে আইসোলেশন এবং সব ধরনের সমাবেশ সীমিত করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 1 মাসে দেশে করোনায় শনাক্তের নিম্ন হার দেখা গেছে, যা 2% নিচে। তবে এতে আত্মতুষ্টির কোনো কারণ নেই উল্লেখ করে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ তাদের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া তৃতীয় দফায় 1000 ইউনিয়ন পরিষদে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। গাইবান্ধা, নরসিংদী, খাগড়াছড়ি, রংপুর সহ কয়েকটি স্থানে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এসব ঘটনায় কয়েকজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গাইবান্ধার সুন্দরগঞ্জে বোল্টজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা রুখে দেয় পুলিশ। এ সময় 10 থেকে 12 রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এ ঘটনায় আটক করা হয় 3 জনকে। পরে কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়। রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়ালকুঠি ইউনিয়নের ডাঙ্গিরহাট ভোট কেন্দ্রে ভুয়া ভোট দেয়া নিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর, নজরপুর ও করিমপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং হামলা পাল্টা হামলায় পুলিশ সদস্য সহ 20 জন আহত হয়। খাগড়াছড়ির দীঘিনালার 3টি ইউনিয়নের নির্বাচনের 3টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ হয়। এসব ঘটনায় 10 জন আহত হয়েছে। আটক করা হয়েছে 3 জনকে। কুমিল্লার দাউদকান্দি ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণে 1 ঘণ্টা ভোট স্থগিত রাখা হয়। এর আগে সকাল থেকে প্রায় সব ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবেই চলে ভোট। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। উৎসবমুখর পরিবেশে নারী ভোটারদের উপস্থিতিও ছিল বেশি। খুব ভালো হয়েছে, ভোট সুস্থ হয়েছে, আনন্দ লাগছে। ভোট দিতে এসেছে, এই পরিবেশে ভোট হওয়া অনেক ভালো। স্বতঃস্ফূর্তভাবে মহিলারা, এটা মহিলা কেন্দ্র, সেই মহিলারা ভোট দিচ্ছে। এ দফায় 1007টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হলেও নানা কারণে স্থগিত 7টির ভোট কেন্দ্র। এর মধ্যে 100 জন চেয়ারম্যান সহ 569 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইভিএমে ভোট দিতে কোনো সমস্যা হয় না, প্রথমে একটু বুঝতে অসুবিধা হয়েছে। সেটার মধ্যে আমরা ভোট দিতে চাইছি, খুব ভালো লাগে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীতে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, 9 দফার পাশাপাশি হাফ পাস কার্যকরের দাবি। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। দাবি পূরণ না হয় আবারও রাজধানী বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সড়ক আইন 2018 বাস্তবায়ন সহ 9 দফা দাবির পাশাপাশি গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করার দাবিও জানিয়েছে তারা। তাদের আন্দোলনের ফলে শান্তিনগর, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন স্থানে তীব্র যানজট হয়। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সরকারকে বেঁধে দেয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষে আবারও রাজপথে শিক্ষার্থীরা। সড়ক আইন 2018 বাস্তবায়ন এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সহ 9 দফা দাবি তাদের। দাবির সমর্থনে প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে শান্তিনগর, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তারা। 48 ঘন্টার মধ্যে কোনো দাবি কার্যকর করা হয়নি। 2018 তে যে আন্দোলন আমরা করছি তা কোনো বাস্তবায়ন হয় নাই। আমাদের নিরাপদ সড়ক আন্দোলন বাস্তবায়ন না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না। দুর্ঘটনা, আমাদের অনেক মা ছেলে হারাইতেছে, তা আমরা এই জন্য নিরাপদ সড়ক চাই। কারণ আমি প্রত্যেকদিন বাসা থেকে যখন বের হই আমার মায়ের মুখে আমি একটা শঙ্কা দেখতে পাই। কেন আমি এই শঙ্কাটা দেখব? আমি কি এখানে স্বাধীন দেশে বাস করছি না? সরকার বিআরটিসি বাসে হাফ ভাড়া নেয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু রাজধানীর সব সড়কে বিআরটিসি বাস চলে না। তাই গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতেরও দাবি জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ইউনিফর্ম পরা অবস্থায় থাকবে, স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, আইডি কার্ড দেখাতে পারলে তাদেরকে হাফ পাস নিশ্চিত করা। বিষয়টা এখন পর্যন্ত ডিক্লেয়ার করা হয় না ঠিক মতো। আমরা যে আয়াতে এখান থেকে গেলাম, আয়াতে আমাদের হাফ ভাড়া তো নিল না, তারপর তো আবার আমাদের ইনসাল্ট করলো। হাফ পাস ভাড়ার কথা ওইটা নিয়েও আমাদের মাননীয় মন্ত্রী আমাদেরকে তেমন কোনো আশ্বাস বা তেমন কিছু বলে নাই, যা নিয়ে আমরা আশাবাদী। গণপরিবহনে নারী শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার হয়, তাই তাদের জন্য আলাদা বাস দেওয়ারও দাবি জানিয়েছে
আন্দোলনকারীরা। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য আলাদা করে পরিবহন বাসের ব্যবস্থা করা হয়, এছাড়াও সরকারের আওতায় যাতে সকল গণপরিবহনের ব্যবস্থা করা হয়। হেল্পার এবং যারা চালক থাকে তাদের যাতে একটা মাসিক বেতনের আওতায় আনা হয়, যাতে তারা যে প্রতিযোগিতা করে মানে লোকজন তোলার জন্য, সেটার জন্য যাতে আর কোনো প্রাণহানি না হয়। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় পিছিয়েছে, নতুন তারিখ ৮ ডিসেম্বর। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তিতর্ক বিশ্লেষণ করে বিচারক এই রায় দেবেন বলে জানান আইনজীবীরা। এর আগে সকালে কারাগারে থাকা ২২ আসামিকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। ১:১২টার দিকে আসামিদের আদালতের এজলাসে তোলা হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরারের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। আবরার হত্যার রায় আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের দীর্ঘ শুনানিকালে এই মামলার রায় প্রস্তুতি সম্পূর্ণ না হয় তিনি আগামী ৮/১২/২০২১ তারিখে পুনরায় তারিখ ধার্য করেছেন। আসামির পক্ষ থেকে আমরা সকলে এই বিষয়টা উপস্থাপন করেছি যে মাস্টার মাইন্ড আপনারা সকলেই জানেন, চার্জশিটে উল্লেখ আছে বড় ভাইয়ের নির্দেশে মারছে। বড় ভাইরা কারা, কোন বড় ভাইয়ের কাজটা করলো? এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। রোববার ডিএসসিতে লেনদেন হয় ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৬৬টির, কমেছে ২৯১টির, আর অপরিবর্তিত ছিল ১৫টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট কমে নেমে আসে ৬,৭৭৩ পয়েন্টে, আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় মাত্র ৮৩৭ কোটি ১০ লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও, লেনদেন হয়েছে ৩৯ কোটি ১২ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যাবে দেশ, সংসদে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়ানোর পরামর্শ, বন্দরগুলোতে সতর্কতা জারি। ১,০০০ ইউনিয়নে ভোট গ্রহণ শেষে চলছে গণনা, কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।